সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, আজকের তারকা কথনটি আমাদের সকলের জন্য অনেক বেশি আলাদা, অনেক বেশি বিশেষ। কেননা দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগেই অর্থাৎ দুদিন আগেই প্রদান করা হয়েছে 21শে পদক 2025। সাফল্য যখন স্বীকৃতিতে রূপ নেয় তখন সেই ব্যক্তির চারপাশটা যেমন আলোকিত হয়, ঠিক তেমনি সেই ব্যক্তি চলে যান অনন্য এক উচ্চতায়। সাফল্যে গর্বিত হন তার অনুরাগীরা, গৌরবময় হয় শিল্পীর কাজ, শিল্পীর পরিক্রমা। এবং এই 2025-এ 21শে পদক প্রদান করা হয়েছে আমাদের বাংলাদেশের 14 জন সম্মানিত ব্যক্তিকে এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে। আজকের তারকা কথনের সেটে আমাদের সাথে উপস্থিত আছেন এই 21শে পদক 2025-এর দুজন পদকপ্রাপ্ত আমাদের সকলের ভীষণ প্রিয় সম্মানিত দুজন মানুষ। আমাদের সাথে আছেন বাংলা সঙ্গীত জগৎকে যিনি আলোকিত করেছেন, বিশেষ করে নজরুল সঙ্গীতকে তার সমহিমায় সমুজ্জ্বল করেছেন, আমাদের সকলের প্রিয় ফেরদৌস আরা। এবং আমাদের সাথে আছেন আলোকচিত্রে যিনি তার চারপাশ কিংবা যে কোনো ব্যক্তিকে এক অন্যরকম অবয়ব দিতে পারেন, তেমনই একজন মানুষ, আমাদের প্রিয় নাসির আলী মামুন। শুরুতেই অনেক অনেক অভিনন্দন আপনাদের, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ। যেমনটি বলছিলাম, রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার অনুভূতিটা নিশ্চয়ই অন্যরকম। আমরা শুরুতে একটু অনুভূতিটা শুনতে চাই ফেরদৌস আরা আপা আপনার কাছে। বলতে গেলে আমার পরিবার থেকেই আমার গানের ব্যাপারটা, হ্যাঁ, বংশের মোটামুটি সকলেই কণ্ঠে গান আছে, কিন্তু পরিচর্যা করে তাকে পরিশীলিত করে সঙ্গীত চর্চার মাধ্যমে দেশের জাতীয় যে সংস্কৃতির দিকটি, বাংলা গানের যে সম্ভারকে সমৃদ্ধ করার ক্ষেত্রে এই একনিষ্ঠ একাগ্র চিত্তে যে সাধনা করে আসা দীর্ঘদিন, আর সেই সাধনার মধ্য দিয়ে আমি কিভাবে নাম করব এটা ব্যাপার থাকে না, কিংবা আমি এত বড় একটা শিল্পী হব এই কথাটাও থাকে না। শুধু তার কাজের মধ্য দিয়েই কিন্তু তার নিজের কর্মটাকে সে সুন্দর করে উপস্থাপন করতে পারে। যদি সেটা আপামর জনসাধারণের ভালোবাসার ব্যাপার হয়ে ওঠে, তারা রিসিভ করতে পারে, তারা যদি ভালোভাবে এই আমি যে কাজটি করছি নজরুল চর্চা কাজে, আমাদের দেশের এই জাতীয় কবির গানের প্রতি তাদের যদি সেই ভালোবাসাটা জন্মাতে আমি পারি, আমি মানি একজন শিল্পী পারে, তাহলেই কিন্তু সেখানে সার্থক। আর সেই সার্থকতা করা যায় না, করতে পারা যায় না, এটা হতে পারা যায়। আর এই হওয়াটা এমন একটি জায়গায় পৌঁছানো যেখানে তুমি বলছিলে বড় সুন্দর একটা কথা, ভালো লাগলো আমার, সেটা হচ্ছে যে এটা স্বীকৃতিতে রূপান্তরিত হয়, তখন তো আর কথাই থাকে না, তখন একটা সব রকম যোগ একসাথে মিলে দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। একদম তাই। অনেক ধন্যবাদ। এই আমার, আমরা একই কথা একটু শুনতে চাই, অনুভূতির কথা শুনতে চাই নাসির আলী মামুন আপনার কাছে। আমি যদি খুব সংক্ষেপে বলি, বাংলাদেশে আসলে আলোকচিত্র শিল্পীদের যারা ফটোগ্রাফি করে তাদের জন্য কিন্তু রাষ্ট্রীয় পদক তেমন বরাদ্দ প্রায় নেই। রাষ্ট্রীয় 21শে পদক আমার জানা মতে আমার আগে মাত্র 9 জন পেয়েছে, এবং স্বাধীনতা পদক সর্বোচ্চ খেতাব যেটি বাংলাদেশের পদক, সেই পদক কিন্তু এই প্রায় 50 বছরে বা 49 বছরে একজন আলোকচিত্র শিল্পীও পায়নি। তো সেই জন্য আমি বলবো যে আমি আসলে ভাগ্যবান, যদিও আমি 10ম ব্যক্তি, এবং অত্যন্ত গৌরবের এই পদক প্রাপ্তি, এবং যার হাত দিয়ে পেয়েছি তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত। আমার মনে হয় যে যারা পদক পেয়েছেন তারা সকলেই আনন্দিত। আপনি এক জীবনে সেই মানুষটিরও ছবি তুলেছেন এবং আপনার পাশে যিনি বসে আছেন এবং তিনি যা সাধনা করেন, নজরুল সাধনা, তার ছবিও আপনি তুলেছেন। চমৎকার, সেই গল্পটাও একটু শুনি। অবশ্যই আপা, আপনার তো মনে আছে 1984 সালের শেষে আপনাদের এলিফ্যান্ট রোডের বাসায় আপনার দুই বাবার পোর্ট্রেট করলাম, এবং আপনি জানেন যে ফিরোজা বেগম যিনি নজরুল সঙ্গীতের
সম্রাজ্ঞী প্রয়াত, তিনি কিন্তু সহজে কারো প্রশংসা করতেন না। তার সঙ্গে একটা ইন্টারভিউতে, টেলিভিশন ইন্টারভিউতে দেখলাম যে তিনি সরাসরি ওইটাই বোধহয় প্রথমবার হ্যাঁ কারোকে এভাবে আমরা তো অনেক জুনিয়র, তো জুনিয়রদের কথাটা ওনারা এত বড় মাপের মানুষ, তারা তো অনেক জুনিয়রকে দেখেছে, গান গাইছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু ওইভাবে যে ইন্টারভিউর মতন ছিল, আমার কিছু কথা ওনার সঙ্গে কথাবার্তার কথোপকথন ছিল এবং সেটাতে উনি যেভাবে প্রশংসা করেছিলেন আমিও একটু অবাক হয়েছিলাম। আমরা অডিয়েন্স হিসাবে আমরা যা তাকে জানি। আর আরেকটা কথা মনে পড়লো এই প্রসঙ্গে, যে আপনি নজরুল গীতির এখন সম্রাজ্ঞী, আপনার কণ্ঠ, আপনার সুর, আপনার গাওয়া গান আমাদের হৃদয়ের মধ্যে প্রথিত হয়ে যায়। তা আমি একটা কথা জিজ্ঞেস করি যে কাজী নজরুল ইসলামের সঙ্গে আপনার সেই ওই তৎকালীন সময় আপনার কি দেখা হয়েছিল? বা দেখা হয়েছিল বলেই তো সকলে বলে বহুদিন আপনি একরকম। এই একরকম কেন? আমার সেই প্রথম জীবনের সেই দেখা, নজরুলকে দেখতে যাওয়া, উনি যখন বাংলাদেশে আসলেন ধানমন্ডি কবি ভবনে, এবং সেখানে কিন্তু ওনার বিছানার সামনেই নিচে পাতা ছিল আপনার হারমোনিয়াম, তবলা, এবং সেই দায়িত্বটা রেডিওর একজন তবলাবাদক, যিনি তৎকালীন সময় তবলা প্লেয়ার, পরবর্তীতে তিনি আরও অনেক কাজ করেছেন, কম্পোজিশন করতেন, আতিকুর রহমান। তিনি সব সময়কার জন্য ওখানেই ওনার কাজ নিয়োগ প্রাপ্ত ছিল। যত শিল্পী আসতেন, আমি তো তখন অনেক ছোট, বড় বড় অনেক শিল্পী আসতেন দেশ বিদেশ থেকে, সকলেই ওখানে বসে একটু গান শোনাতেন, ভালোবাসা। আমারও কিন্তু সৌভাগ্য হয়েছিল, এবং এই সৌভাগ্যটা আমারও হয়েছে কাজী নজরুলের সামনাসামনি বসে তার শরীর ঘেঁষে তার সঙ্গে ছবি তোলা এবং তার পোর্ট্রেট করা আমার 120 ক্যামেরা দিয়ে। এবং 1973-এ, 74-এ, 75-এ এবং পিজি হাসপাতালে যখন উনি ছিলেন, কবি জসিমউদ্দিনও তখন একসাথে ছিলেন, তখন দুই কবিকে একসাথে করে আমি একটা ছবিও তুলেছিলাম এবং নজরুলের পোর্ট্রেট। এটা আমার জীবনের একটা সারা জীবনের স্মৃতি। আর একটা বলি, ওই সময়ে সত্যিকার অর্থে বিয়ে শাদীরও ছবি ভালো উঠতো না, ভালো তোলা হতো না, এত আয়োজন করেও, অনেক টাকা ব্যয় করেও। এই কারণ এই দিকটাতে তখনও বাংলাদেশ উন্নত নয়। সেই অবস্থায় নাসির আলী মামুন উনি কিন্তু একটা বিশেষ অবদান রেখেছেন। এখানে আসলে শিল্পের সার্থকতা, শিল্পীর সার্থকতাটা আসে। আমরা একটু আবার আপনার কাছেই যাচ্ছি, আপনার কাছে একটু শুনি যে আপনি তখন বলছিলেন যে দায়বদ্ধতার কথা, এবং স্বীকৃতি পাবার পর কিন্তু স্বভাবতই একজন শিল্পীর দায়বদ্ধতা সমাজের প্রতি, দেশের প্রতি অনেকটা বেড়ে যায়। দেশ প্রেম, দেশের প্রতি, দেশের সংস্কৃতির সুরক্ষার্থে, এই ঐতিহ্যকে সুরক্ষা করতে আমাদের যাবতীয় যত বাংলা গানের আদি, সেইখান থেকে শুরু করে আমরা যারা সঙ্গীত চর্চায় রত ছিলাম, কখনো কোনো কিছু পাবার উদ্দেশ্যে করিনি। এবং শিক্ষার ব্যাপারেও, সঙ্গীত শিক্ষার ব্যাপারেও কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা ছিল না। তোমাকে অবশ্যই উচ্চাঙ্গ শিখতেই হবে, ওটা তোমার বাধ্যকতা। এর পাশাপাশি তুমি সব গান শিখবে, যত বাংলা গান। তো নজরুল তো অবশ্যই আমার একটা বিশেষ আকর্ষণ ছিলই, সেই সাথে সব রকম গানেরই আমাদের চর্চা ছিল বাসায়। আচ্ছা, এইটা যে কোথায় নিয়ে যাবে তা তো আমরা জানি না, সেইটার উদ্দেশ্য করে একটা পথে এগোনো যায় না। কিন্তু বিশেষ করে এইসব ক্ষেত্রে আর্টিস্টরা যেভাবে চলেন, যেভাবে করেন, তাতে তাদের সাধনার অংশটাই থাকে 80%। কারণ তারা কাজেই নিয়োজিত থাকেন। আমিও দেখেছি আমার পিতা, আমি সেই দিন বলছিলাম আমার বক্তব্যে যে আমি এমন একজনের কাছে, এমন একজনকে উৎসর্গ করেছি, তিনি আমার পিতা এইচ.এম. আব্দুল হাই, যিনি ব্যক্তি জীবনে ইঞ্জিনিয়ার, কিন্তু তার সারাটা জীবন তিনি সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যয় করেছেন, উচ্চাঙ্গ সঙ্গীত বিশারদ ছিলেন। সেই সময় যত বড় বড় আর্টিস্ট সারা পৃথিবী থেকে আসতো, তারা তাকে খুব ভালোবাসতেন, আমার বাবাকে। তো তার প্রতি অবশ্যই আমি আমার উৎসর্গ করেছি। কিন্তু সেই সাথে ওখানে তো ওই স্টেজে তো অনেক কথা বলা যায় না আজকে চ্যানেল আইয়ের পর্দায়, তারও পিছনের কিছু নেপথ্যের কথাও বলি। যারা আসলে আমাদের এই এতটাই পথ এগিয়ে নিতে সহযোগিতায় ছিলেন, সহায়তায় ছিলেন, নানান রকম প্রতিকূল অবস্থাকেও, এই যে আমি সব চ্যানেল, টেলিভিশন
সবার কাছেই বলবো আমরা শিল্পীরা ঋণী। তবে চ্যানেল আইয়ের এই যে একটা বিশেষ দিক, আমরা আজকে চ্যানেল আইতে বসেছি বলে বলছি তা নয়, এইটা হচ্ছে লালন ক্ষেত্র। যেই চ্যানেল, যেই স্ক্রিন শিল্পীদের সমস্ত ধরনের, সব ধরনের শিল্পীদের কর্মকাণ্ডকে খুব সুন্দর করে তুলে ধরছেন, মানে লালন করছেন বলেই কিন্তু আজকে এরকম একজন আর্টিস্ট যিনি ক্যামেরায় বন্দি করেছেন খুবই রেয়ার কিছু ছবি। তো এই জিনিসটাকে মানুষ কিভাবে বুঝবে, কি তারা কি এত মূল্যায়ন করবে, 21 পদক পর্যন্ত নিয়ে আসবে, কল্পনাই তো করা যায় না। সেগুলোকে আমাদের এই এতদিন সহযোগিতা স্ক্রিন না করলে এটাকে কিন্তু অনেক দিন মানে এই শিল্পক্ষেত্র, শিল্পীদের ক্ষেত্রগুলো এরকম যে জনগণের সামনে যদি উপস্থাপন না করি তাহলে কিন্তু সেখানে ওই লক্ষ্যতে পৌঁছানো যায় না। একদমই তাই। আমরা নাসির আলী মামুন সম্পর্কেই শুনছিলাম ফেরদৌসের আপার কাছে, এবং আমরা জানি আপনি আসলে বাংলাদেশের এবং দেশের বাইরের অনেক মানুষের ছবি তুলেছেন। আপনি স্টিফেন হকিংয়ের ছবি তুলেছেন, একই সাথে আপনি মাদার তেরেসার ছবিও তুলেছেন। এই যে এত মানুষের ছবি তোলা, এবং শুরুর দিক থেকেই আমরা দেখেছি আপনি পোর্ট্রেট ছবিটাকে ধারা হিসেবে বেছে নিয়েছেন। আসলে এই ধারাটাকে কেন বেছে নিলেন? আমরা জানি এই ধারায় আসলে অর্থনৈতিক দিক থেকে চিন্তা করলে খুব একটা লাভবান হওয়ার সুযোগ নেই। তাহলে এই ধারা বেছে নেওয়ার পেছনে কারণ কেন আমি নির্বাচন করলাম ওই 12 বয়সে, সেটা ছিল যে আমি আমার 9-10 বছর বয়স থাকতে, আমি যখন একেবারে ছোট্ট শিশু, আমাদের বাসায় যে খবরের কাগজ আসতো, সেই খবরের কাগজে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কোনো বিখ্যাত লেখক, কবি, তাদের তো ছোট ছোট ছবি ছাপা হতো ওই সময়, 1 কলাম 2 কলাম আমি দেখি নাই। সেই সব ছবি আমি দেখে থেকে কাটতাম, এবং আমি জীবনী পড়তাম, আত্মজীবনী পড়তাম ওই বয়সে, যেটা ক্লাস 10 ইন্টারমিডিয়েটের বই। আমি জীবনী, আত্মজীবনী আমি খুব পড়তাম ছোট বয়স থেকে। কাজেই বিখ্যাত মানুষদের আমি চিনতাম। ছবি কাটতে কাটতে আমার হঠাৎ করে মনে হলো যে এই সব ছবি কোনো ফটোগ্রাফার তোলে, তারা কিভাবে তার ক্যামেরা তার সামনে ফোকাস করলো, কি কথা বললো, কিভাবে তার সাথে যোগাযোগ করলো, এগুলো আমি চিন্তা করতে করতেই আমি একদিন বিশিষ্ট মানুষদের, বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল মানুষদের ভক্ত হয়ে গেলাম। আমার একটা প্রশ্ন জাগছে মনে, সেটা হচ্ছে যে মানুষ তো আদর্শ দেখে দেখে রাস্তা কেটে এগিয়ে আসে। আপনি আপনার জীবনে আপনি কি কখনো আদর্শ ফলো করেছেন, না নিজেই নতুন করে রাস্তা কেটে কেটে কষ্ট করে এগিয়ে আসেন? আপনাকে সত্যি কথা বলি ফেরদৌসারা, আমি কিন্তু আদর্শের আগে আমি তখন চিন্তা করতাম যে আমাদের দেশের যারা আলোকচিত্র শিল্পী এবং প্রেস ফটোগ্রাফার, তারা কিন্তু সবাই, যারা প্রেস ফটোগ্রাফার তারা প্রেস ফটোগ্রাফি করে, আর যারা সৃষ্টিশীল ফটোগ্রাফার আমার মতো, তারা নেচার বেসড ফটোগ্রাফি করে, প্রকৃতি নির্ভর, ফুল, পাখি, নদী, নিসর্গ। কিন্তু ব্যক্তি মানুষের পোর্ট্রেট দেখি কেউ করে না। আমি দেখলাম যে এই জায়গাটায় আমাদের দেশের যারা বিখ্যাত মানুষ, শিল্পী বলেন, কবি, সাহিত্যিক, তাদের বইতে, তাদের ক্যাটালগে, তাদের রেকর্ডসের কাভারে, ব্যাক কাভারে ভালো কোনো ছবি নাই। এমনকি শিল্পী ফিরোজা বেগম, উনি যখন এই দেশে ফেরত আসলেন কলকাতা থেকে, তারপরে আমি কলকাতায় তার ভালো ছবি ছাপা হয়েছে রেকর্ডসে, কিন্তু আমাদের দেশে দেখি যে কোনো ভালো ছবি নেই। এবং এরকমই ছবি তুলেছেন। আমি দেখলাম যে এই স্টুডিওর ছবির থেকে আমাদের বেরোতে হবে, কারণ সেই ছবির মধ্যে ফ্ল্যাট লাইট, সেই ছবিতে মানুষটাকে ঠিক স্পষ্ট তার প্রাণ, তার যে ব্যক্তি চরিত্র, তার যে চেহারার চিহ্নগুলো, তার যে মুখাবয়বের যে ঠিকানা, সেটা ধরা যায় না। মানে বৈশিষ্ট্যটা, তার প্রাণটা ছবির মধ্যে নেই। একটি মানুষের সঙ্গে তার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে একদম। এবং তখন ঠিক করলাম মানুষটা যেমন, তার ছবি আমি ঠিক সেভাবেই তুলবো, এবং সঙ্গে আলো এবং ছায়া যুক্ত করব। অনেক জীবন করে একটি ছবি তুলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং দুদিন আগে তার হাত থেকেই পুরস্কার গ্রহণ করেছেন। এবং নিশ্চয়ই এর অভিব্যক্তি কিংবা এর অভিজ্ঞতাটা একেবারে ভিন্ন রকম। এবং আপনি আলো ছায়ার কথা বলছিলেন আপনার ছবিতে, আমরা সব সময় দেখেছি আপনি যে কোনো মানুষের যখন পোর্ট্রেট ছবি তুলেছেন, সেই ছবিতে একটা আলো ছায়ার খেলা ছিল। ছোটবেলা থেকেই কি বিষয়টা নিয়ে সচেতন ছিলেন কিনা? একদম শুরু থেকে সচেতন ছিলাম। ওই যে বললাম যে আমি যাদের ছবি দেখতাম পত্রপত্রিকায় এবং স্টুডিওর যে ফটোগ্রাফি, দেখতাম যে এটা তো আসল ফটোগ্রাফি না, এই ছবিটা অনেক ফ্ল্যাট লাইট, সে আসলে যে এরকম ছবি কিন্তু এরকম হচ্ছে না। কারণ ওই সময় আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, তারা কিন্তু সবাই স্টুডিওতে যে ছবি তুলতেন, স্টুডিওর ছবি সামনাসামনি
একটা পাসপোর্ট ছবি, সেটার মধ্যে কোনো প্রাণ নাই, হাসি নাই। তা আমি সমস্ত ছবির মধ্যে আলো ছায়া এবং বিভিন্ন মুহূর্ত আমি বন্দি করতাম। আর ডক্টর ইউনূসের প্রসঙ্গে যখন তুললেন, একটা কথা বলতে চাই, যেটা পরশুদিন আমি 21শে পদক গ্রহণের সময় আমার অনুভূতি প্রকাশের সময় আমি বললাম, যেটা আমি কোনোদিন বলি নাই, উনিও জানেন না। 1978 সালে আমার মতো এক তরুণ, 21 বছর বয়স, 78 সালে আমার 25 বছর বয়স, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জোবরা গ্রামে গিয়েছিলাম, যেই গ্রাম থেকে মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ ব্যাংকের উদ্ভব হয়েছিল। ডক্টর ইউনূসের সাথে আমার ওই গ্রামে পরিচয়, ওই বিশ্ববিদ্যালয়ে। তার আমি পোর্ট্রেট করি, স্যুট পরা একজন মানুষ, এবং তিনি তখন বলতেন যে ক্ষুদ্র ঋণ মানুষের মৌলিক অধিকার, এবং আরেকটা বলতেন যে ব্যাংক মানুষের কাছে যাবে। এইটা আমি অবাক হলাম যে এটা তো নতুন কথা, পৃথিবী নতুন জানলো। পরে উনি আবারও বললেন অনেক পরে যে দারিদ্রতাকে জাদুঘরে পাঠাবো। এইটাও পৃথিবী প্রথম শুনলেন, এবং শুনে সারা বিশ্বের মানুষ কিন্তু চিন্তার দিক থেকে একত্রিত হলেন যে আমাদের প্রথম সমস্যা সারা পৃথিবীর দারিদ্রতা, এইটা দূর করার জন্য সব মানুষ মনে মনে একত্রিত হলেন। আমরা একটু ফেরদৌসা আপা আবারও আপনার কাছে যাচ্ছি। এই যে পুরস্কার প্রাপ্তির পর কিন্তু কৃতজ্ঞতার জায়গাটা থেকে যায় অনেক বেশি। আজকে আসলে এই রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তির পরে কাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন? কৃতজ্ঞতা আমি প্রথমেই একটু উল্লেখ করেছিলাম যে আমি বলেছি উৎসর্গ করেছি বাবাকে, কিন্তু তার সাথে আমার বড় বোনরা আমাকে একটু একটু করে হাত ধরে এগিয়ে নিয়ে এসছে। কেননা আমরা 4 বোন 1 ভাই, এবং প্রত্যেকেই গান গাইতে পারে আমাদের পরিবারের, কিন্তু আমি বড্ড দুষ্টু ছিলাম, আর খালি গাছে চড়া, খেলাধুলা, সাইকেল চালানো, এই আমার কাজ ছিল। গান কিন্তু আমি গাইতাম না, কিন্তু গানের চেয়ে বড় ওস্তাদ ছিলাম ওই কারোর ভুল ধরা গানে। তখন থেকেই জাজমেন্ট শুরু। এখানে এসে যেমন খুদে গানরাজের জাজ অনেকদিন কাটালাম, এইরকম ব্যাপার ছোটবেলাতেই ছিল। নিজে গাইছি না, কিন্তু অন্যের ভুলগুলো ধরে দিচ্ছি। আচ্ছা, তার মানে তখন থেকেই এই বিষয়গুলো মাথায় কাজ, কোনটা ভালো কোনটা মন্দ, এই বোঝার যে ব্যাপারটি। এবং আমরা যখন গান শুনতাম, বড় বোনরা গান শুনতো, 3টি মাথা একখানে, রেডিও, তখন শুধু রেডিও, টেলিভিশন শুরু হয়নি, আমি এত আগের কথাই বলছি। তো ওই সময়ে আমার আব্বা জিজ্ঞেস করতেন, তোমরা 3 জন মিলে কি করছো এখানে? বলছে গান শুনছি। না, গান তো শুনছো, কিন্তু কি শুনছো? বারবার কেন কি শুনছো বলছে কেন? সর্বশেষে উনি বললেন, তোমরা তো গান শিখো, তো তোমাদের তো অন্যদের মতন গান শোনার কথা না, গান শুনে সেখান থেকে শেখার কথা। কি শিখছো? এটা কার গান? লতা মঙ্গেশকরের গান। কি শিখলে? উনি তো নন বেঙ্গলি। দেখেছো কিভাবে ব্যবহার করেছে, দেখো কিভাবে থ্রো করছে অন্যান্য ওয়ার্ডগুলো, এগুলো শেখো। গান শুধু শোনার জিনিস না, শেখারও জিনিস। একদম। তো আমি যে কথাটি বলছিলে যে কার কাছে বেশি ঋণী, এইটা যদি বলি, পরিবার থেকে বেরিয়ে আসা একজন মানুষ, তার কিন্তু ব্যাকগ্রাউন্ড শক্ত। তো আমি যদি বাইরে কোথাও কোনো গান, কোনো ক্লাসিক্যালের কোনো সুর, রাগ বুঝতে চেষ্টা করতাম, এটা কেন এরকম, আচ্ছা চট করে পিতার কাছেই পেয়ে যেতাম এর উত্তর। এখন খুব অসহায় লাগে, মাঝে মাঝে মনে হয় কি, আচ্ছা এইখানে জটিলতা একটা পেয়েছে, আমি এটা একটু কার কাছে জিজ্ঞেস করব, এরকম মনে হয়। এর সাথে সাথে যদি বলি, দেখো বিটিভি থেকে আমরা শুরু করেছি, অডিশন দিয়েছি 1000 জনের মধ্যে 2-4 জন পাশ করেছে, তার মধ্যে আমি একজন। কিন্তু মনোযোগটা আমার খেলায়, আমি স্কুল চ্যাম্পিয়ন, আমি খেলাধুলায়, আমি ইডেন কলেজ চ্যাম্পিয়ন, কিন্তু তার উপরেও অনেক সাক্ষাৎকারও দিয়েছি বিটিভিতে। সঙ্গীত তাহলে কীভাবে রক্তেই আছে বলে বড় বোনদের কাছে ঋণী, ওস্তাদদের কাছে ঋণী। আর আমি যাদের কথা সবচেয়ে বেশি ভাবি, আমার ভেতরটা নাড়া দেয়, এত শিল্পী কিভাবে সৃষ্টি হয়। এরা প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে দেখবেন যে এমন সব শিক্ষকরা আছেন, এদের প্রতি আমি সদা সর্বদা তাদেরকে আমি স্যালুট জানাই, যে এনারা আছেন বলেই কিন্তু এই শিল্পীদের বেসটা তৈরি হচ্ছে। এদেরকে কিন্তু কেউ মূল্যায়ন করে না। জীবনভর তারা নিজের পয়সা, পকেটের পয়সাটা ব্যয় করে ওই শিক্ষার্থীদেরকে তৈরি করেন।
এগুলো তাদের কথা। কৃতজ্ঞতার জায়গাটা যখন আসছে একই সাথে আসলে যারা আমাদের অনুরাগী আছেন, আপনাদের অনুরাগী আছেন, পুরস্কার প্রাপ্তির পর নিশ্চয়ই তারাও তাদের ভালোবাসাটি জানিয়েছেন আপনাদের কাছে, সেটা একটু ছোট করে শুনি। সেটা কিন্তু অবিরাম চলছে, এখনো চলছে। আমার পুরস্কার প্রাপ্তির পর যে দুটো জিনিস আমাকে খুব নাড়া দেয়, সেটা হলো আমি কি উপযুক্ত। এবং আমরা দেখতে পাচ্ছি আপনার দুপাশে দুজন, যখন আপনি পুরস্কার গ্রহণ করছেন তখন আপনার আমার কন্যা ফাহমি ফেরদৌস এখন গান করছে, চ্যানেল আইতেও কয়েকটা, বিটিভিতে বেশ কিছু গান গেয়েছে। আমার হাজব্যান্ড ডক্টর রফিকুল মোহাম্মদ। বাহ, আমরা একটু নাসির আলী মামুন আপনার কাছেও শুনবো যে যারা অনুরাগী আছেন তারা কিভাবে ভালোবাসা জানালেন। তারা জানাচ্ছে, চলছে, এটা আসলে চলতে থাকবে আরো কয়েকদিন। এবং আমি যেটা বলছিলাম, যাদের কথা না বললেই নয়, আমি আমার আব্বা আম্মা ভাই বোন এবং আমার এখনকার পরিবার, আমার 2 নাতি এবং সব শেষে আমার একটা বিরাট অডিয়েন্স যারা আমাকে, আমার ভক্ত, আমার ছবির পাঠক, দর্শক, তাদের সকলের জন্য আমি নাসির আলী মামুন হতে পেরেছি। তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এবং সঙ্গে সঙ্গে এটাও আমি বলবো যে আমার দেশের আবহাওয়া, জলবায়ু, নদ নদী, এই সব কিছুতে আমি প্রভাবিত হয়েছি। কাজে এদের প্রত্যেকের কাছে আমি ঋণী। এরা আমার আসলে একটা খুব মজার প্রশ্ন জাগছে মনে, তুমিও করতে পারো প্রশ্নটা ওনাকে। যে কালে সঙ্গীত চর্চাকারী, কবিতা আবৃত্তিকারী বা আপনার মতন ক্যামেরায় ছবি তোলা, এনাদের কাছে কিন্তু কেউ মেয়ে দিত না, বিয়ে শাদী দিত না। একদম না। ফটোগ্রাফার হলে তখন শ্বশুর শাশুড়ি তো মেয়ে দিবে না, প্রশ্নই আসে না। এখন কিন্তু পাল্টে গেছে। এবং আমরা একটু আগে প্রভাবিত হবার কথা শুনছিলাম। আমরা জানি আপনি কিংবদন্তি চিত্রশিল্পী এস.এম. সুলতানের সাথে 10 বছর তার সান্নিধ্য পেয়েছিলেন, তার সাথে ছিলেন, এবং পরবর্তীতে আপনার একটা সাক্ষাৎকারমূলক বইও এসছে, সেখানে তার কথা উল্লেখ আছে। তো তখন আসলে আপনার তার কোন বিষয়টা বেশি আপনাকে আকর্ষিত করেছিল? এস.এম. সুলতান বাংলাদেশে এমন একজন চিত্রশিল্পী যিনি একাই শুরু, একাই শেষ। তার মতো কেউ ছিল না, এখন পর্যন্ত কেউ নেই উপমহাদেশে। এবং তার যে বিচিত্র জীবনযাপন ছিল সেটা কিন্তু তৎকালীন সময়ে, মানে 70 দশকে, 80, 90 দশকে, উনি তো 94 সালে প্রয়াত হলেন, তখন কিন্তু ভারত উপমহাদেশে ওই রকম চরিত্রের, ওই রকম বহিমিয়ান, ওই লাইফস্টাইলের কোনো মানুষ বা শিল্পী ছিল বলে আমরা জানি না। আর এস.এম. সুলতানের ছবি দেখলে আপনার মনে হবে, তার ছবির সামনে যখন দাঁড়াবেন তখন কিন্তু দেখবেন যে নানা রকম আওয়াজ আসছে। যেমন তার চর দখল ছবি, অথবা প্রথম বৃক্ষরোপণ, সেই সব ছবিতে আপনি থমকে দাঁড়াবেন, আপনি ঘেমে যাবেন, আপনি অস্থির হয়ে যাবেন। এই রকম যদি আপনি শিল্পবোদ্ধা হন, তার এক একটা ছবির মধ্যে অনেক চরিত্র, অনেক ছবি, ক্যানভাসটা ভরা। বাংলাদেশে ভারত উপমহাদেশে একটা ক্যানভাসে এত চরিত্র কোনো শিল্পী আঁকেন নাই। এস.এম. সুলতানের প্রায় ছবি দেখলেই মনে হয় যে বার্ডস আই ভিউ। সেই যে আমাদের সমবায় ভিত্তিক কৃষি সভ্যতা, সেই কৃষি সভ্যতার সময়ে আমাদের গ্রামগুলো কেমন ছিল, ঘর বাড়ি কেমন ছিল, আমাদের পুকুর, রাস্তাঘাট, সেই যে গরুর গাড়ি, হ্যাঁ, এবং একসঙ্গে নারী পুরুষ একসঙ্গে কাজ করছে সমবায় ভিত্তিক। এটা কিন্তু কোনো শিল্পীর ছবিতে দেখবেন না। আপনার তার সম্পর্কে কিন্তু বেশ কিছু আপনি বইও লিখেছেন, এবং এবার বইমেলাতেও দেখেছি 10 বছর, এবং এবারের বইমেলাতেও কিন্তু আপনার নতুন একটি বই আসছে। আমরা একটু বইটা দেখতে চাই, আপনার প্রথম উপন্যাস। আরেকটু বলি তার আগে, এস.এম. সুলতানের সঙ্গে যতই আমার সখ্যতা থাকুক, 3 দিনের বেশি তাকে সহ্য করা যেত না। এইরকম একটা চরিত্রের অধিকারী ছিলেন, কিন্তু অত্যন্ত প্রিয়, আমি তাকে খুবই ভালোবাসতাম। আমি আবার লেখালেখি করি, এইবারই প্রথম দেখেন ফেরদৌস শিল্পী আলাউদ্দিন খাঁ সাহেবের উপরে, উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের মহারাজা, আমি আমার একটা উপন্যাস আমি লিখেছি ওনার জীবনীকে অবলম্বন করে। আমার এটা প্রথম প্রকাশিত উপন্যাস। আমি দেখলাম যে যেই মানুষটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু তার সম্পর্কে খুব একটা লেখালেখি হয় না, 110 বছর জীবিত ছিলেন, তার কোনো পূর্ণাঙ্গ জীবনী নাই। সেই জন্য আমি ভাবলাম যে আমি ফিকশন আকারে লিখি। এটা উস্তাদ বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের। বাবা মানে কিন্তু ওই আমাদের বাবা না, উনি হচ্ছেন পুরো ওয়ার্ল্ডের, পুরো পৃথিবী, সব মিউজিশিয়ানদের বাবা, ভারতবর্ষের মিউজিশিয়ানদের বাবা শাস্ত্রীয় সঙ্গীতে। এবং শুনে খুব ভালো লাগবে যে আমার জন্মটিও আমার পিতার পোস্টিংয়ের কারণে প্রথম ব্রাহ্মণবাড়িয়া, এবং এই ব্রাহ্মণবাড়িয়াতে প্রথম দেখতে আসেন ওস্তাদ আয়াত আলী খান, এই ওনার তারই আপন ছোট ভাই। এবং আয়াত আলী খান সাহেবের 2 ছেলে, যাদের সঙ্গে আমার সখ্যতা ছিল, ওস্তাদ বাহাদুর হোসেন খান
এবং মোবারক হোসেন। মোবারক হোসেন। আমরা আসলে 70-এর দশকের প্রত্যাশা করি শুরুতে যে তাদের আপনার কাছ থেকে অনেক গল্প শুনে আমার ওই স্মৃতি থেকে এই বইটা আমার লেখা। বা আমরা অবশ্যই আমরা প্রত্যাশা করি যে আপনার ছবির প্রতি যেরকমভাবে মানুষ ভালোবাসা জানিয়েছেন একইভাবে বইটির প্রতিও ভালোবাসা জানাবেন। এবং আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে আমরা আবারও আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা এইভাবেই আপনাদের শিল্প চর্চা আর চালিয়ে যাবেন। আমরা তারকা কথনকে জানাতে চাই আমাদের এই 21শে পদক প্রাপ্তির মধ্য দিয়ে যে দায়িত্ববোধ, অনেক অনেক কাজ করার যে উদ্যম গতি, সেটা পাচ্ছি, ভালো লাগার একটা স্বাদ পাচ্ছি। এবং এবারই বোধ করি প্রথম সকলে বলা হয়ে থাকে সকলেই যে এবারই 100% সব সুনির্বাচিত। অনেক ধন্যবাদ আপনাকে আপা, এবং নাসির আলী খান আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি একেবারে এই বিদায়ের পর্বে। দর্শক, আশা করি আপনাদের এই আয়োজন ভালো লেগেছে। আপনাদের জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।